Hello everyone, welcome to our podcast Brand Pulse powered by Chutney Ad. আমি রুহুল আমিন রনি আজকে আমার সাথে এমন একজন গেস্ট হিসেবে আছেন যিনি দীর্ঘ 10 ইয়ার প্লাস ধরে ইন্ডাস্ট্রিতে ব্র্যান্ড ক্যারিয়ারে কাজ করছেন। যিনি ছিলেন BYLC-তে, যিনি ছিলেন GSK-তে and 5 years plus ছিলেন Unilever and very recently he has joined in a local MNC. So welcome সৈয়দ মুস্তারিন কাদের ভাই। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে সালাম জানাই। আশা করি আপনি ভালো আছেন। জি। সো আমরা আপনার এই যে এক্সপেরিয়েন্স থেকে আমরা একটু শোনার চেষ্টা করব, আমাদের দর্শক যারা আছেন তাদেরকে আমরা চেষ্টা করব তারা যাতে এখান থেকে কিছু ভ্যালুস পান এবং তাদের ক্যারিয়ার করার ক্ষেত্রে বা যারা এইখানে কাজ করতেছেন ব্র্যান্ডিং ক্যারিয়ারে তারা যাতে এখান থেকে কিছু পাথওয়ে নিতে পারে আর কি। সো সেটাই আমাদের আসলে অবজেক্টিভ এই ব্র্যান্ড পালসের। সো আমি শুনেছি যে আপনি একটা অন্য ফ্যাকাল্টি থেকে পড়াশোনা করেছেন। নর্মালি কী হয়, আমরা ব্র্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করলে মার্কেটিংয়ে পড়াশোনা করি। সো আমি শুনেছি আপনি একটা অন্য ফ্যাকাল্টি থেকে কাজ করেছেন। এই যে একটা অন্য ফ্যাকাল্টি থেকে এসে আপনি এই যে ব্র্যান্ডিংয়ে ক্যারিয়ারে গড়লেন এবং আপনার যে এই যে জার্নিটা, দিস ইজ মেবি দ্যাট দ্যাট মাচ স্মুথ। হ্যাঁ, সো আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। যেটা হয়েছে যে আমি আসলে একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি। আমার ব্যাচেলার্স ছিল ফার্মেসিতে এবং আমার মাস্টার্স ছিল ফার্মাকোলজি অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মেসিতে। সো আমি ওই টাইমটাতে যখন আমি মাস্টার্স করছিলাম তখন আমি বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারে কাজ করেছি। তো ওই জায়গা থেকে আমিও বেশ কিছু লার্নিং পেয়েছি, যেমন ওখানে লিডারশিপ রিলেটেড লার্নিং, পিপলের সাথে ইন্টারাকশনের রিলেটেড লার্নিং, এবং বিষয়টা ছিল যে ওখানেও যখন তারা কাজ করছিল ধরেন এডুকেশন নিয়ে বা লিডারশিপ ট্রেনিং নিয়ে, ওই জায়গাটাতে একটা কথা বলেছিল তখনকার আমার বস, ফিল্ডে যেতে হবে এবং মানুষের সাথে মিশতে হবে এবং গেলেই তুমি আস্তে আস্তে শিখতে পারবে যে কীভাবে কাজগুলো করা লাগবে। সো ওই জিনিসটা আমাকে আসলে একটু মোটিভেট করেছিল। তো যে আপনি যখন কাজগুলোকে নিজের মতন করে নিয়ে আগানোর চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, তখন ধরেন আস্তে আস্তে কিন্তু নতুন নতুন জিনিস আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে আসলে অনেক সম্ভাবনাময় হিসেবেই তৈরি করে দিয়েছে। এবং এই ক্ষেত্রে যেটা দেখবেন যে মানুষের কিন্তু একটা ক্যাপাবিলিটি আছে শেখার। সো আমি যখন GSK-তে যখন জয়েন করি, তো GSK-তে আমি ওদের ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম যেটা আছে ফিউচার লিডার্স প্রোগ্রাম, সেটাতে আমি জয়েন করি। সেখানে প্রায় ধরেন 4000 ক্যান্ডিডেটের থেকে ওরা মাত্র 4 জনকে নিয়েছিল। অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রতিটা প্রসেস পার করে আই ওয়াজ ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস, যে ধরেন ওদের ফার্মা বিজনেস ইউনিটে আই ওয়াজ সিলেক্টেড। তো আমি সবসময় এটাই চিন্তা করতাম যে আমি একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আসলে বাংলাদেশের মানুষের ধরেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে এরকম ধরেন ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামগুলোতে ঢোকার কোনো স্কোপ আছে কিনা। আমি যে বলেছি আপনার জানা ছিল না, এটা আমার জানা ছিল না এবং এই ব্যাপারে ধরেন আমার আইডিয়াটা একটু কম ছিল। কারণ যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি দেখেছি যে যারা আমাদের বিজনেস ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করেছে তারাই সাধারণত ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামগুলোতে কিন্তু পার্টিসিপেট করে বা ওগুলোতে আপনার ধরেন ট্রাই করে। কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকে আমি কখনো দেখিনি এরকম ধরনের বিজনেস ফিল্ডে যাওয়ার জন্য। তো আমার একটা জুনিয়র ছিল স্কুল থেকে, ইন্টারেস্টিং ছিল যে ওর সাথে আমার পরিচয় হয় BYLC-র একটা ট্রেনিংয়ে। এবং অনেক অনেক বছর পরে আমার ওই সানিডেল স্কুলের ওই জুনিয়রটার সাথে পরিচয় হয় এবং ও আমাকে একটু অনুপ্রাণিত করে। তখন বলে যে ভাইয়া এরকম স্কোপ আছে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকে আসলে GSK চান্স দেয় বিজনেস রিলেটেড এইসব ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য। তখন আমি অনুপ্রাণিত হই এবং ওই টাইমে তখন ওর সাথে পরামর্শ করে আমি তখন অ্যাপ্লাই করি। তো তখন ওই স্টেপগুলো পরীক্ষা থাকে, ইংলিশ, বেঙ্গলি এবং আপনার হচ্ছে ম্যাথমেটিক্স, ওই এক্সামগুলো ছিল। তো ওভাবে এক্সামগুলো দিয়েছি। দেওয়ার পরবর্তীতে আমি এতটুকু শিওর ছিলাম যে যদি এক্সাম আমি ক্রস করতে পারি, এর পরবর্তীতে আমার এক্সপিরিয়েন্স যা আছে, যে আমি এক্সট্রা কারিকুলার অনেক অ্যাক্টিভিটি করেছি, আমি ক্লাব অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলাম, আমার লাইফের অনেক অনেক বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স ছিল যেগুলো থেকে আমার অনেক লার্নিং নেওয়ার মতন আছে। সো ওই জায়গাগুলো দিয়ে আমি তো ডেমনস্ট্রেট করতে পারবো আমি কীভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট হ্যান্ডেল করতে পারি, আমি কীভাবে মানুষের সাথে সেই ইন্টারাকশনগুলো মেনটেন করতে পারি। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে নাথিং ইজ রকেট সায়েন্স। হ্যাঁ, এবং এই জিনিসটা আমার মধ্যে কাজ করতো। এবং আমি যখন GSK-তে যখন সিলেক্ট হই তখন আমার বস ছিলেন নকিব ভাই, উনি মার্কেটিং ডিরেক্টর ছিলেন। তো আমি প্রথমত হচ্ছে ফার্মা অ্যান্ড ভ্যাকসিনসের ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করছিলাম। তো ওইখানে উনি অনেক অনুপ্রাণিত করেছে আমাকে, উনি আমাকে অনেকবার বলেছে, সাহস দিয়েছে, উনি সবসময় গাইড করেছে।
আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষের আসলে জীবনে এরকম মেন্টর থাকলেও কিন্তু প্রসেসটা অনেক ইজি হয়, এবং এই ধরনের গাইডেন্স ফ্রম সিনিয়র লিডার্স খুব ইম্পর্টেন্ট। একজন ফ্রেশ গ্র্যাজুয়েট যখন সে জয়েন করেছে, স্টার্ট করছে, তো উনিও যেহেতু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে ছিল, উনিও কিন্তু ফার্মেসিতে পড়াশোনা করে কিন্তু আপনার এরকম বিজনেস লাইনে এসেছেন। সো হি কুড রিলেট উইথ মি অ্যান্ড আই কুড অলসো রিলেট উইথ হিম। সো ওই জায়গা থেকে পেইন পয়েন্টটা সে হ্যাঁ উনি বুঝতে পারতো, এবং ওইভাবে করে কিন্তু উনি আমাকে গাইড করেছে। সো ওই প্রসেস দিয়ে যখন আই স্টার্টেড ইন্টারাক্টিং উইথ ডিফারেন্ট পিপল, এবং যখন আমি ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করা শুরু করলাম, ওখানে আমি 2টা ব্র্যান্ড লঞ্চ করেছি। একটা ছিল ভ্যাকসিন ব্র্যান্ড, যেটা ইনফ্যান্ট্রিক্স বলে, একটা বাচ্চাদের জন্য ছিল 6-in-1 ভ্যাকসিন। তারপরে আরেকটা ভ্যাকসিন ছিল হচ্ছে রেবিজের জন্য, সেটা হচ্ছে রেবিপুর বলে একটা ব্র্যান্ড ছিল, ওটা জিএসকে অ্যাকোয়ার করেছিল নোভার্টিস থেকে। সো ওই ব্র্যান্ডগুলো নিয়ে যখন কাজ করছিলাম, তখন আসলে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কাজ করা স্টার্ট করি। তখন আমি রিয়েলাইজ করলাম যে আপনি যদি ব্র্যান্ডে প্রোডাক্টের নলেজ জানেন এবং নিজে যদি ইচ্ছা, মানে আপনার যদি ইচ্ছা থাকে আমি ব্র্যান্ডের ব্যাপারে জানবো, পড়বো, বুঝবো, তখন কিন্তু আস্তে আস্তে আপনি অনেক কিছু কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং ওই জিনিসগুলোকে কিন্তু কাজে লাগাতে পারবেন। এবং the best thing about GSK was there used to be consistent training programs for fresh graduates, এবং প্রতিটা পিপলের জন্য ওখানে কোনো রকম ডিসক্রিমিনেশন ছিল না, যে আমি একজন জুনিয়র, সাথে সিনিয়র আছে, সবাই মিলে সবাইকে কিন্তু হেল্প করতো। সো ওই প্রসেস থেকে ধরেন আস্তে আস্তে আই স্টার্টেড লার্নিং, এবং দেন ওই জার্নি থেকে ধরেন আমি ফিল্ড সেলসেও আই হ্যাভ ডান 1 year টেরিটরি ম্যানেজার হিসেবে। সো সেখানেও ধরেন ওই জায়গা থেকেও আরও লার্নিং হয়েছে, যে ধরেন মানুষের সাথেই তো কাজ করছেন, সো পিপল টু পিপল ইন্টারাকশন অ্যান্ড হাউ ইউর ডিলিং উইথ পিপল, ইট ইজ অলসো আ পার্ট অফ দ্য বিজনেস প্র্যাকটিস। সো অ্যান্ড ইফ ইউ আর ইন্টারাক্টিং উইথ পিপল ভেরি ডিপলি, ইউ উইল বি এবল টু ড্রাইভ বিজনেস, এবং মানুষ আপনাকেও শেখাবে, আপনিও মানুষকে শেখাবেন। সো ওভাবে করেই কিন্তু জিনিসটা হয়। এবং ওই ফিল্ড থেকেও আমি একটা জিনিস যেটা দেখেছি, মানে প্রসেসটা কি দেখেন, 1900 সালের আগে বা 1800 সালের দিকে আপনি যদি ইউরোপিয়ান রেনেসন্স পিরিয়ডের দিকে দেখেন, তখন কিন্তু মানুষজন কি করতো, ওই যে আপনার রাস্তার মধ্যে দাঁড়িয়ে কিন্তু কথা বলে বলে কিন্তু সেল করতো। তো ওখানে কিন্তু কোনো নলেজ ছিল না আমাদের, কিন্তু এই যে ফর্মালাইজড নলেজ, আমরা যে যে সব কটলারের বই বা যা বলি, এগুলো তো অনেক পরে আসছে, কিন্তু পিপল অলওয়েজ হ্যাড দ্য আর্ট অফ সেলিং। People always used to know how to brand, create the brand, or talk about আপনার product and selling. So দিন শেষে জিনিসটা কিন্তু is product and sell. আপনি এডুকেশন বলেন, আপনি যে কোনো সেক্টর বলেন, সব জায়গায় কিন্তু it's an art of selling and art of branding what you're trying to sell. So that is where থেকে আমার মধ্যে ওই আইডিয়াটা আসলো যে it is very common science basically আমি বলবো যে it's an understanding of human psychology and it's an understanding of what you're creating. Exactly, science and arts একটা খুব নাইস ব্লেন্ড আছে, কারণ আপনি যখন প্রোডাক্ট ডেভেলপ করছেন, এই প্রোডাক্টের ডেভেলপমেন্টে কিন্তু সায়েন্স আছে। আপনি এই যে দেখেন আজকে আমরা এই যে এখানে ইন্টারাকশন করছি, এটা কিন্তু শুট হচ্ছে একটা ক্যামেরাতে। ক্যানন ক্যামেরাটা কিন্তু একটা ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টও কিন্তু ডিজাইন থ্রু কিন্তু সায়েন্স। সো এই জায়গাগুলো থেকে আই থিঙ্ক আমাকে ওই উৎসাহটা দিয়েছে যে আমি প্রোডাক্ট অ্যাঙ্গেলেও একটা নলেজ আমি হোল্ড করি বিকজ অফ মাই ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড এটা আমাকে একটা অ্যাডিশনাল এজ দেয়। ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডিংয়ের প্রসেসটা হচ্ছে ফার্স্ট ইউ হ্যাভ টু বি ইন দ্য ব্র্যান্ড to know the knowledge of the product. And when you know the knowledge of the product, you have the license to operate in field. তখন আপনি কিন্তু ডক্টর এন্ডে গিয়ে কিন্তু আপনি তখন প্রোডাক্টের সায়েন্স নিয়ে কথা বলতে পারবেন, ওটা একটা ডিফারেন্ট সর্ট অফ মার্কেটিং চ্যানেল। কিন্তু when you are in consumer business like FMCG business, first you have to get the understanding of the market and you have to get the understanding of the consumers. So সেটা হয় যখন আপনি ফিল্ডে থাকবেন, তখন দেখবেন শপার কিভাবে একটা দোকানদারের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, একটা ফিল্ডের ছেলে যারা আছে, যারা আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ, যারা ডেলিভারি বয়, যারা টেরিটরি ম্যানেজ করছে, সব মার্চেন্ডাইজার, ওরা কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে। সো ওই নলেজটা নিয়ে তখন কিন্তু আবার এফএমসিজির ক্ষেত্রে ইউ নো হাউ টু ডিজাইন দ্য ব্র্যান্ডস ফর রিটেল, হাউ টু ডিজাইন দ্য ব্র্যান্ডস ফর ইন শেলফ প্রেজেন্স, যেটা দিয়ে আপনি হয়তো কনজিউমারকে অ্যাট্রাক্ট করবেন এবং ওই পুলটা জেনারেট করতে পারবেন। সো ওই জায়গাগুলো থেকে যখন আমার নলেজটা আসছে, তখন আস্তে আস্তে আমি ব্র্যান্ডে আই শিফটেড, এবং ওখান থেকেই আই হ্যাভ ইন্টারনালাইজড অ্যান্ড নিজের মধ্যে ওই জিনিসটা ডেভেলপ হয়েছে যে আমি এইভাবে করে করে হয়তো কাজগুলো করতে পারি, বা ব্র্যান্ডিংগুলো এইভাবে কাজ করে। দর্শকদের জন্য বলি, দেয়ার আর ফিউ লার্নিংস ইউ শুড নোট, দ্যাট ইজ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন, এই যে সায়েন্স থেকে এসে যে ব্র্যান্ডে ইন্টারঅ্যাক্ট করা যায়, দেয়ার আর অপরচুনিটি। মুস্তাইন ভাই জানতেন না, বাট আপনারা কিন্তু এখন জানেন বিকজ উনি বলছেন। হ্যাঁ, সো অ্যান্ড সেকেন্ড উনি বলছেন যে লার্নিং, সো উনি লার্নিং করেছেন। অ্যান্ড
থার্ড উনি বলেছেন উনি একটা মেন্টর চুজ করেছেন, সেই মেন্টরশিপ থেকে উনি নলেজ পেয়েছেন যিনি ওনাকে কারেজ করেছেন, অ্যান্ড এই মেন্টরটা উনি এমন করে চুজ করেছেন উনি সেম ডিসিপ্লিন থেকে ছিলেন এবং সেম ডিসিপ্লিনে কাজ করতেছিলেন, সো উনি ওনার পিন পয়েন্টটা বুঝছেন, ওনাকে করতে পেরেছেন। অ্যান্ড ফোর্থ আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে যে অ্যাডাপ্টেবিলিটি, ওনাদের যে চেঞ্জ ট্রান্সফরমেশন আপনার অ্যাডাপ্ট করতে হবে, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, সো এই চেঞ্জ কনস্ট্যান্ট থাকবে, আমাদের অ্যাডাপ্ট করেই আগে যেতে হবে। অ্যান্ড 5 হুইচ ইজ ইনভ্যালুয়েবল ইনসাইট হুইচ ইজ আনলার্ন, সো আমাদের মাঝে মাঝে আনলার্ন করতে হয় এবং আনলার্ন করে আবার লার্ন করে আগাইতে হয়। দিস ইজ দ্য হোল প্রসেস, লার্ন আনলার্ন রিলার্ন ইফ আই এম নট রং। সো it's a very good insight, Mustahin bhai. I want to move to the second question. Absolutely. So আমি নিজেই আপনার সাথে ডিসকাস করতে করতে হারিয়ে যাচ্ছিলাম। আপনি তো ওরাল কেয়ার ব্র্যান্ডটা নিয়ে কাজ করলেন ইউনিলিভারে, আমরা জিএসকের অনেক কথা শুনলাম, একটু ইউনিলিভারে যাই। সো ওরাল কেয়ার ব্র্যান্ড একটু আপনি এতক্ষণ যে কাজ করতেছিলেন সেটা থেকে একটু নিউট্রিশন ব্র্যান্ড থেকে একটু ওরাল কেয়ারে গেলেন, সো ওখানে আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করলেন এবং ওই চ্যালেঞ্জগুলোকে কীভাবে ওভারকাম করলেন, তাহলে যদি বলতেন। ওকে, সো যে বাংলাদেশে আসলে পার্সোনাল কেয়ার বিজনেস যেটা যদি বলে থাকেন, আমাদের বাংলাদেশের মানুষের ক্ষেত্রে কনজিউমার বিহেভিয়ার একটু কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে বাংলাদেশটা আসলে অনেকভাবে মানে বিভক্ত হয়ে যাচ্ছে। এটা কারণটা হচ্ছে যে আমাদের দেশে যেটা হয়েছে যে টেকনোলজির আবির্ভাব ঘটায়, যেটা হচ্ছে বেশ কিছু জায়গাতে কিন্তু অনেক র্যাপিড পেসে কিন্তু কনজিউমার ডেভেলপ হয়ে যাচ্ছে। আপনি যদি ঢাকার কথা দেখেন, চিটাগংয়ের দিকটা দেখেন, এই জায়গাগুলোতে কিন্তু কনজিউমারের কানেক্টিভিটি টু দ্য গ্লোবাল ওয়ার্ল্ড ইজ ভেরি ভেরি ফাস্ট। আবার আপনি যদি উত্তরবঙ্গের দিকে দেখেন বা দক্ষিণবঙ্গের দিকে দেখেন, সেখানে কিন্তু ইন্টারনেট পেনিট্রেশন কিন্তু এত স্ট্রং এখনো হয়নি, এটা প্রোগ্রেস করছে। সো ওখানকার কনজিউমারের কিন্তু বিহেভিয়ার অ্যাপ্রোচ কিন্তু অনেক ডিফারেন্ট কম্পেয়ার টু আবার কিন্তু আমরা যদি দেখি যে এই পদ্মার এই পারে মানুষজনের সাথে। হ্যাঁ, সো এই জায়গাটা যেটা হয় যে দেয়ার আর নুয়ান্সেস কনজিউমার হ্যাবিটস অ্যান্ড বিহেভিয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, যত এডুকেশন বাড়ে তত কনজিউমারের মধ্যে হয়তো আন্ডারস্ট্যান্ডিং অফ কমপ্লেক্স প্রবলেমগুলো ডেভেলপ করে, আর যত ধরেন এডুকেশনের দিক থেকে কনজিউমার একটু ধরেন রুডিমেন্টারি লেভেলে আছে, তাদের আন্ডারস্ট্যান্ডিং অফ কিন্তু কনজিউমারের যে প্রোডাক্ট ইউজেজ অথবা আপনি যদি বলেন তার কি প্রবলেমটা সে ফেস করছে, এই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স থাকে। আমরা যেটা সবসময় শিখে এসেছি যে কনজিউমারকে যদি আপনি একটা ব্রড স্ট্রোকে মোটামুটি যদি পেইন্ট করে ফেলেন, তাহলে হয়তো আপনি একটা স্ট্র্যাটেজি ডিজাইন করে ব্র্যান্ডকে ডেভেলপ করে ফেলতে পারবেন। কিন্তু এখনকার সিচুয়েশনে কিন্তু ব্র্যান্ডের জন্য অ্যাপ্রোচ ফর ডিফারেন্ট কনজিউমার কিন্তু ডিফারেন্টভাবে নিতে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার এটিএল অ্যাপ্রোচ নিতে হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার ডিফারেন্ট সেগমেন্ট অফ কনজিউমারের জন্য বিটিএল টাইপের অ্যাপ্রোচ নিতে হবে। সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা বেশ চ্যালেঞ্জিং ছিল এবং এটা বেশ আপনার বলবো যে ইন্সপায়ারিংও ছিল যে বাংলাদেশের এই ডুয়ালিটিটা। কারণ আমরা যখন কাজ করি তখন তো ধরেন ইউনিলিভার থেকে তো আরও গ্লোবাল বিভিন্ন অন্যান্য দেশের প্রতি এক্সপোজার থাকে যে আমরা জানি কীভাবে ওরা মার্কেটিং করছে। ইন্ডিয়াতে এরকম একটা কনসেপ্ট আছে এবং ইন্ডিয়া এত বড় একটা দেশ যে ওখানে উইনিং ইন মেনি ইন্ডিয়া টাইপের মতন একটা অ্যাপ্রোচ আছে, যেখানে বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্নভাবে কিন্তু কমিউনিকেশন বিল্ড করা হয়। সো ওই জায়গাগুলো কিন্তু ইন্সপায়ারিং ছিল যে বাংলাদেশেও এরকম কিছু জিনিস স্লোলি হয়তো আস্তে আস্তে ডেভেলপ করছে। ওকে, সো এই ক্ষেত্রে আমি যদি বলি যে আপনাকে আমাদের কানেক্টিং যে কান্ট্রি, পাশের কান্ট্রি থেকেও আপনি একটু লার্নিং নিয়েছেন, ওখানে কি হচ্ছে, ওখানকার কনজিউমাররা কীভাবে রিসিভ করতেছে, ওখানে কি কোন ফাংশনটা দিয়ে আপনার কাস্টমারকে বেশি হিট করতেছেন, সো দ্যাটস অলসো হেল্প ইউ, রাইট? সো তার মানে আমাদের হচ্ছে লোকাল কনটেক্সটের পাশাপাশি একটু গ্লোবাল কনটেক্সট মাথায় রাখা উচিত। এবার আমি একটু অন্যভাবে জানতে চাই যে আপনার এই ক্যারিয়ারে 10 ইয়ার্স প্লাস, সো এমন কোনো ক্যাম্পেইন করেছেন যেটা আসলে একটা ব্র্যান্ডকে ডিফারেন্ট ডাইমেনশন দিয়েছে, সো যেটা আপনার কাছে রিমার্কেবল? আচ্ছা, আমি দুইটা ব্র্যান্ডের কথা মানে দুইটা ক্যাম্পেইনের কথা বলতে চাই। একটা হচ্ছে এই ক্যাম্পেইনটা আমার মানে ভেরি ক্লোজ টু মাই হার্ট, বিকজ আমি যখন মাত্র ইউনিলিভার ট্রানজিশন করে যখন আসি তখন একটা প্রোডাক্ট ছিল, এটা একটা চকলেট ড্রিঙ্ক ছিল। সো সেই চকলেট ড্রিঙ্কটাতে আসলে ফোকাস খুব একটা অত ছিল না, বাট এটা বছরের পর বছর অলমোস্ট ডাবল ডিজিট করে গ্রো করছিল। সো উই ফেল দ্যাট এটার মধ্যে একটা হিউজ পোটেনশিয়াল আছে। তো ওইখানে আমরা একটা ক্যাম্পেইন ডিজাইন করেছিলাম, সেটা ছিল যে 7 দিনে 7 বাহানা, এবং যেটা হচ্ছে যে দুধ তো বাচ্চারা আসলে খেতে চায় না,
এবং দুধের প্রতি একটা অনীহা কাজ করে অনেক সময় বাচ্চাদের। তো সেটাকে কিভাবে আরেকটু বেটার টেস্টিং করা যায় ফর কনজিউমার্স। সো এইটার ইন্সপিরেশনটা আমরা নিয়েছিলাম হচ্ছে ইউনিলিভারের আরেকটা ব্র্যান্ড ছিল যেটা শ্রীলঙ্কা মার্কেটে ডালকে কিভাবে স্বাদভাবে প্রিপেয়ার করা যায়, বিকজ ওদের যেটা ছিল যে এই ডাল যেটা এটা একটা একদম স্টেপল ফুড বলতে পারেন ফর শ্রীলঙ্কানস, অ্যান্ড ওরা প্রতিদিনই ডাল খায়, কিন্তু ডালটা বেশ মান্ডেন। হ্যাঁ, সো আপনাদের যে চিকেন কিউব থাকে না, ওই স্টক কিউব, তো ওই কিউবটাকে ওরা এমনভাবে ওই প্রোডাক্টটাকে ডিজাইন করেছে ওরা যে এইটা ক্যাম্পেইনটা এরকম ছিল যে 7 দিনে কীভাবে 7 রকমভাবে ডাল ডিফারেন্টভাবে প্রিপেয়ার করা যায়। সো ওই জায়গা থেকে যখন আমি ইন্সপিরেশনটা নিয়েছি যে বাংলাদেশের বাচ্চারা তো আসলে 7 দিনই দুধ খাওয়ার কথা, কিন্তু সে তো 7 দিন দুধ খায় না ঠিক মতন। তো তখন ক্যাম্পেইনটা এরকম ছিল যে আসলে চকলেট পাউডারটা এতই মজার যে সে হয়তো মার কাছে গিয়ে এক এক দিন এক এক রকমের বাহানা দিতে থাকবে, এবং এই জন্যই ক্যাম্পেইনটা ছিল 7 দিনের 7 বাহানা। এবং ওইটা আমরা যখন ওবিসিটা শ্যুট করেছিলাম ওখানে আরেকটা বেশ ইন্টারেস্টিং জিনিস ছিল, আমরা একটা বিড়ালকে অ্যাক্টিং করিয়েছি। সো এবং আপনারা হয়তো জানেন মানুষকে দিয়ে কিন্তু অ্যাক্টিং করানোটা একটু ইজিয়ার, বাট একজন অ্যানিমালকে দিয়ে কিন্তু ইন্টারাকশন বিল্ড করাটা ইজ অলসো চ্যালেঞ্জিং, বাট ইট ওয়াজ অলসো আ গ্রেট লার্নিং ইন টার্মস অফ ডেভেলপিং একটা কনজিউমার ইনসাইট থেকে একটা কমিউনিকেশন আর কি। সো আপনারা যে এই যে অ্যানিমালসটাকে এখানে ইন্টারঅ্যাক্ট করলেন, জি, সো এটার পিছনে নিশ্চয়ই একটা পারপাস ছিল, একটা অবজেক্টিভ ছিল, রাইট? সো ক্যাম্পেইনটা যদি বলি 7 দিনে 7 বাহানার ওই থিমটা যেরকম ছিল, তো বাচ্চা তো আসলে এক্সকিউজ খুঁজতে হবে, তো এক্সকিউজটা ওইরকম দিয়েছিল যে বিড়াল তো দুধ খায়, সো ও আসলে দুধ চুরি করতে গিয়ে এবং চুরি করে খায়, সো ও বিড়ালটার কথা বলেই আসলে দুধটা নিয়েছে। সো ও গিয়ে বলেছে যে মা আসলে আমার এই বিড়ালের জন্য আমি দুধ চাচ্ছি। তো তখন ধরেন মা বুঝে গেছে যে দুধটা তো আসলে সে তার জন্যই চাচ্ছে, জাস্ট বিড়ালটার জন্য আসলে সে এক্সকিউজ হিসেবে দিচ্ছে। সো এই জন্য আমরা ওই যে ধরেন একটা এলিমেন্ট অফ হুক ক্রিয়েট করার জন্য এবং একটু কমেডিক অ্যাসপেক্টটাকে বিল্ড করার জন্য, সো ধরেন হিউমার থাকলে হয় কি কনজিউমারের জন্য ওই কমিউনিকেশনটা বেশ ইজিলি ক্যাপচার করে। সো ওভাবে করে যেহেতু ব্র্যান্ডটাও একটু ফান লাভিং পার্সোনার মধ্যে ছিল, তো ওই জিনিসটাকে আমরা ওভাবে করে একটা কমিউনিকেশন দিয়েছি বা ওই পার্সোনাটার সাথে লিংক করতে। 7 বাহানার একটা বাহানা হচ্ছে বিড়াল, একটা বাহানা ছিল বিড়াল। জি জি, সাউন্ডস গুড। আমার দেখেই মনে হচ্ছে আমি কেন ওবিসিটা দেখলাম না। জি, সো হয়তোবা দেখেছিও, মাথায় নেই। সো আমরা তো আপনার কাছে সাকসেসফুল ক্যাম্পেইনের গল্প শুনলাম এবং যেটা আসলে ব্র্যান্ডকে ডিফারেন্ট ডিমেনশনে নিয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই এটা আপনার কাছে রিমার্কেবল। তো আমি জানতে চাবো যে এরকম একটা সাকসেসফুল ক্যাম্পেইন করার ক্ষেত্রে যদি বলি যে 3 প্রিন্সিপালস দ্যাট হ্যাজ টু বি ডান, তো আপনি কি বলবেন এমন 3টা? আমি বলবো এখানে যে ফর এনিওয়ান হু ইজ ওয়ান্টিং টু ডেভেলপ আ ভেরি ইন্টারেস্টিং ক্যাম্পেইন, এবং গিভেন এখনকার সময় যেভাবে ডেভেলপ করছে সব কিছু, কনজিউমাররা যেভাবে ডেভেলপ করছে, আসলে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আই ফিল এবং আই বিলিভ ইন 3টা সি, এবং সেই 3টা সি হলো প্রথমত হচ্ছে আপনার কনসেপ্ট অফ দ্য প্রোডাক্ট। সো প্রোডাক্টের কনসেপ্টের ব্যাপারে আপনার ক্লিয়ার থাকতে হবে, প্রোডাক্ট আসলে কি ডেলিভার করতে চাচ্ছে এবং কি জন্য তৈরি করা হয়েছে, এবং এটার সাথে লিঙ্ক করে কনজিউমারকে কিন্তু খুব বুঝতে হবে। দিস ইজ দ্য সেকেন্ড সি, আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার অ্যান্ড কনজিউমারের পেইন পয়েন্ট, যে এই পেইন পয়েন্টটাকে কিভাবে আমার এই প্রোডাক্টটা কিভাবে এটাকে এলিভেট করবে, সলভ করবে। এবং থার্ড পার্টটা হলো আন্ডারস্ট্যান্ডিং কালচার, বিকজ কালচার ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বিকজ আপনি যখন একটা ব্র্যান্ড এবং একটা প্রোডাক্টকে যখন রাইট কালচারে ফিট করবেন এবং সেই কালচারটার সাথে যখন ইন্টিগ্রেট করবেন, তখন কিন্তু একটা কনজিউমার ওটার সাথে কিন্তু ডিরেক্টলি রিলেট করতে পারবে যে ইট বিলংস টু মি, ইটস আ পার্ট অফ মাই লাইফ অ্যান্ড লাইফস্টাইল, যে এই প্রবলেমটা আমার লাইফস্টাইলের মধ্যে আছে এবং এই প্রবলেমটা এই প্রোডাক্টটা এলিভেট করছে। ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং এক্সাম্পলস উড বি নাইকি। আপনি যদি নাইকির দিকে দেখেন, নাইকি কিন্তু এক্সট্রিমলি কালচার ফোকাসড। ও কিন্তু প্রোডাক্ট যখন ডেভেলপ করছে, ওই প্রোডাক্টের কনসেপ্টটা কিন্তু রাইট আছে, ও জানে কোন কনজিউমারের জন্য টার্গেট করছে এবং প্রবলেমটাকে আইডেন্টিফাই করছে, এবং ওখানে কিন্তু কালচারের সাথে কিন্তু রিলেট করছে। আপনি যদি দেখেন লাস্ট রিসেন্ট একটা ক্যাম্পেইন ছিল, ওটার মধ্যে কিন্তু রাফা নাডাল কে নিয়ে যেটা ছিল যে জাস্ট ডু ইট এবং গ্রিট অ্যান্ড পারসিভিয়ারেন্সের কনসেপ্টটা নিয়ে, বিকজ এখনকার যুগে কিন্তু ওই কালচারটা কিন্তু মানুষজন ওভাবেই ইসে করছে যে ইফ ইউ ওয়ান্ট টু স্ট্রাইভ ফর গ্রেটনেস ইউ হ্যাভ টু ড্রাইভ টুয়ার্ডস দ্যাট লেভেল অফ পারসিভিয়ারেন্স অ্যান্ড গ্রিট। সো ওই জিনিসগুলোকে কিন্তু
ওই কালচারে পার্ট করে নিয়ে কিন্তু নাইকি ওই ক্যাম্পেইনটা করেছে। সো ইটস আ গ্রেট এক্সাম্পল, এবং অফকোর্স দেয়ার আর লট অফ ইন্টারেস্টিং এক্সাম্পলস আউট দেয়ার অন হাউ ব্র্যান্ডস ক্যান বি পার্ট অফ কালচার। আমরা একটা কমন কোশ্চেন যেটা করি আর কি, যে যারা নিউ কামার অ্যান্ড যারা নিউ এক্সিকিউটিভ ইনটু দিস ক্যারিয়ার, সো স্পেসিফিকলি মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিংয়ে, তো তাদেরকে যদি আমরা কিছু গাইডলাইন দিতে চাই যে এইটা আপনার করা উচিত, সো আপনি যদি সাজেস্ট করেন ফর দ্য নিউ কামার অর নিউ এক্সিকিউটিভস। ওকে, আমি নিউ কামারদের জন্য যেটা সাজেস্ট করব যে অলওয়েজ ট্রাই টু নো ইয়োর প্রোডাক্ট ফার্স্ট, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সেই প্রোডাক্টটার গুণগত মান এবং এটা আসলে কি প্রমিসটা ডেলিভার করতে চাচ্ছে। এবং এরপরে সেকেন্ড যে জিনিসটা হচ্ছে নো ইয়োর কনজিউমার ভেরি ওয়েল। আপনি যদি কনজিউমারের সাথে টাইম কাটান এবং কনজিউমারের বিষয়গুলো যদি বোঝার চেষ্টা করেন যে ওর পেইন পয়েন্টগুলো কোথায় জেনারেট হচ্ছে, ওর ট্রিগারটা কী জন্য এই প্রোডাক্টটাকে ও কিনবে বা কী জন্য এই ব্র্যান্ডটার প্রতি সে লয়াল ফিল করে, দেন ইউ উইল রিয়ালাইজ দ্যাট আপনি ব্র্যান্ডটাকে কীভাবে ডিজাইন করতে চান, কীভাবে এই ব্র্যান্ডটাকে তার জীবনের একটা অংশ হিসেবে তৈরি করতে চান। আমাদের অনেক এরকম ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হয়েছে যখন আমরা কনজিউমারের সাথে কথা বলেছি। আমরা হয়তো একটা ভাবে ভেবেছি যে প্রোডাক্টটা হয়তো এই জিনিসটাই হয়তো তার লাইফে একটা প্রবলেম হয়তো সলভ করছে, কিন্তু তখন যখন কথা বলেছি বা বোঝার চেষ্টা করেছি তখন দেখেছি আসলে কনজিউমার একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে হয়তো প্রোডাক্টটাকে পারসিভ করছে। এটার একটা বড় এক্সাম্পল হচ্ছে, আমরা সবসময় ভাবতাম যে ধরেন মাল্টোবা বলে একটা ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডটাকে আমরা ভাবতাম যে হয়তো একটা চকলেট মিল্ক হিসেবেই দেখছি, কিন্তু যখন আমরা কনজিউমারের সাথে কথা বলেছি, কনজিউমার কিন্তু ওটাকে ব্যবহার করছে কিন্তু ফর মেকিং ডেজার্ট, ফর মেকিং আদার ফুড আইটেমস। ও কিন্তু ডিরেক্ট ওই কনজামশনের দিকে কিন্তু ও ইউজ করছে না। এটার সাথে যদি একটু রিলেট করে বলি যে আপনি যদি দুধের ইন্ডাস্ট্রি দেখেন, মানে পাউডার মিল্কের ইন্ডাস্ট্রিতে যখন আমরা হরলিক্সে কাজ করতাম, সো হরলিক্স ব্র্যান্ডের সাথে যখন কাজ করতাম তখন আমরা একটা জিনিস নোটিস করেছি, ডিপ্লোমা যে ব্র্যান্ডটা আছে এই ব্র্যান্ডটা কিন্তু মানুষজনের পারপাসটা কিন্তু ডিপ্লোমা ব্র্যান্ড ছিল, কিন্তু আমি একটা মিল্ক পাউডার, ইট উইল ডেলিভার দ্য গুডনেস অফ মিল্ক, রাইট? কিন্তু কনজিউমার ওটাকে কিন্তু নিয়ে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল এস্টাবলিশ করেছে, কিন্তু ডেজার্ট মেকিংয়ের জন্য কিন্তু এটাকে লেভারেজ করেছে। সো কনজিউমার আসলে আপনার প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করছে, কী কারণে ব্যবহার করছে এবং ও কোন প্রবলেমটাকে সলভ করার জন্য ব্যবহার করছে, এইটা কিন্তু জানতে চাওয়ার একটা ইচ্ছা থাকতে হবে। এবং এটাই যখন আপনি জেনে যাবেন তখন কিন্তু আপনি আপনার ব্র্যান্ডের জন্য স্ট্র্যাটেজি, আপনার ব্র্যান্ডের পার্সোনা, আপনি কিভাবে ওটাকে কালার প্যাকেজিং কিভাবে ডিজাইন করবেন সেটা তখন আপনার জন্য অনেক ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ মুস্তাইন ভাই। সো ইট ওয়াজ আ নাইস ডিসকাশন। সো যারা এই পডকাস্টটা আমাদের দেখতেছেন, সো আই উড সাজেস্ট ইউ একটু ভালো করে দেখেন, সো ইউ উইল গেট লট অফ থিংস টু টেক। সো এখান থেকে ভালো টেক আউট পাবেন, দ্যাট উইল হেল্প ইউ টু গাইড ইয়োর সেলফ। সো আসলে অন্যকে চেঞ্জ করার আগে আসলে ইফ আই এম নট রং, আগে নিজেকে চেঞ্জ করতে হয়, নিজেকে লিড করতে পারতে হয় অন্যকে লিড করার আগে। তো ব্র্যান্ড অলসো, আপনি যখন একটা ব্র্যান্ডকে লিড করবেন আগে নিজেকে লিড করতে হয়। এটার মধ্যে নিজের মধ্যে কনজিউমার ইনসাইটটা নিয়ে ব্র্যান্ডটাকে ইনহেল করতে হয়, ধারণ করতে হয়, তাহলে আমরা ভালো করতে পারবো ব্র্যান্ড নিয়ে। সো এইবার যে সেশনটা এটাকে আমরা র্যাপিড ফায়ার বলি, যদিও দেয়ার ইজ নো ফায়ার বিকজ দিস ইজ এ শর্ট কোশ্চেন নিয়ে ওয়ান লাইনার অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যান্সার উইদিন শর্ট নোট। জি, সো ফার্স্ট আমি যদি জিজ্ঞেস করি, এখন পর্যন্ত আপনার প্রিয় ব্র্যান্ড ক্যাম্পেইন নিজের করা কোনটা? পেপসোডেন্টের একটা ক্যাম্পেইন করেছিলাম যেটা হচ্ছে রিসেন্টলি লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে অ্যাডভান্স সল্ট বলে একটা প্রোডাক্ট আছে। এটা আমার একটু প্রিয়, কারণ এটার মধ্যে আমরা প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে একদম এন্ড স্টেট পর্যন্ত আসলে একদম ডিপলি লোকালি কাজ করেছি। সো দ্যাট ওয়াজ সেকেন্ড। এটিএল না বিটিএল, কোনটা নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে? এটিএল নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। একটা ভুল সিদ্ধান্ত যা থেকে আপনি সবচেয়ে বেশি শিখেছেন? এটা আমি বলবো যে ভ্যাকসিনসের ক্ষেত্রে আমি যখন কাজ করেছি ওখান থেকে একটু শিখেছিলাম যে প্রোডাক্ট কেন এত ইম্পর্টেন্ট, জানা যে কীভাবে প্রোডাক্টটা কনজিউমার এন্ড পর্যন্ত পৌঁছাচ্ছে, এই এবং ওই প্রসেসটাকে জানাটা খুবই ইম্পর্টেন্ট। সেখান থেকে একটা আমাদের আইডিয়া ডেভেলপ হয়েছিল পরে আর কি। সো যদি জাস্ট এক লাইনে বলি যে একজন ব্র্যান্ড ম্যানেজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল কী হওয়া উচিত? আমার মনে হয় শিখতে চাওয়ার বিষয়টাকে, শিখতে চাওয়ার আগ্রহ। ইয়েস। আপনি যদি ব্র্যান্ড ম্যানেজার না হতেন তাহলে কি হতেন? প্রবাবলি রিসার্চার। ওকে, সাউন্ডস গুড। অ্যান্ড
লাস্ট কোশ্চেন, জি, ইন্সপিরেশন হিসাবে আপনি কাকে ফলো করেন ব্র্যান্ডিং দুনিয়ায়? আমি ব্র্যান্ডিং দুনিয়াতে আসলে ইন্সপিরেশন হিসেবে কোনো পার্সনকে না, আমি আসলে ব্র্যান্ডগুলোকে ফলো করি। ইট ইজ বিকজ আই থিঙ্ক ব্র্যান্ড হচ্ছে এজলেস, হ্যাঁ, দে রিমেইন ফর সেঞ্চুরিজ, অ্যান্ড লার্নিং ফর হাউ one brand can remain for century is very important, because you get to see how it adapts to time and how it adapts to different ages of consumer life cycle. Thank you so much মুস্তাহিন ভাই for your valuable time. So প্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ কথা বললাম মুস্তাহিন ভাইয়ের সাথে। So I hope you will enjoy this session and you will get a lot of insight. So watch it properly. নেক্সট এপিসোডে আবার নতুন একজন অতিথিকে নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমি থাকছি রুহুল আমিন রনি। স্টে টিউন।